আমাদের টেক্সাইকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শেষ অবধি একটা ফোন লঞ্চ করে দেওয়া হলো, সেই হলুদ আর কালোর কম্বিনেশন দেখুন। কিন্তু কোম্পানি ভুল করে এটার গায়ে লিখে দিয়েছে পোকো M4 Pro 5G। দুঃখের কথা না, পোকো কোম্পানিটাকে একদিন ধরে গিভঅ্যাওয়ে করে দেবো। Poco M4 Pro 5G। আমরা বরাবর দেখে এসেছি পোকোর ফোন মানে সবকিছু ভারী ভারী ব্যাপার। মানে নামটা যত হালকা পাতলা ছোট, পোকোর জিনিসপত্র এত ভারী হয় যে ফোন ল্যাগ করে, হ্যাং করে, ঠিকঠাক চলতে পারে না। একে তো MIUI থাকে পোকোর সফটওয়্যারে, তার মধ্যে আবার পোকো লঞ্চার দেওয়া আছে, মানে ভারীর ওপর ডবল ভারী। তার ফলে হ্যাং করা, ল্যাগ করা, আপডেটের সমস্যা হওয়া, এগুলো ছিল, পোকো বদনাম হয়েছে। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি পোকো বোধহয় এত সমালোচনা শুনে নতুন করে সবকিছু আবার স্টার্ট করছে। MIUI এখানেও আছে, তারপর পোকো লঞ্চারও আছে, কিন্তু তার মধ্যে অনেক স্পেশাল ব্যাপার করা হয়েছে এবং সেটা পোকো ফোনের জন্য স্পেশালি করা হয়েছে। এটা এর আগে আমি কখনো দেখিনি। আজকের ভিডিওতে সেই সব স্পেশাল পয়েন্ট বলবো, আর একসাথে মিলে চলুন ঝাঁপ দিই পোকোর ওপর। ওকে, গোড়া থেকে শুরু করা যাক। পোকোর ফোনটা হাতে নিয়ে ইনহ্যান্ড ফিলিং অবশ্যই খুবই ভালো লেগেছে আমার, কারণ লুকস আর ডিজাইন আমি প্রায়োরিটি দিই এই ব্যাপারটাকে। একটা ফোন হাতে নিয়ে ইউজ করছি, এত পয়সা দিয়ে কিনেছি, দেখতে ভালো না হলে ভালো লাগে, এবং এই ফোনটা দেখতে অসাধারণ। সত্যি এরকম রিফ্রেশিং একটা ডিজাইন। পোকো M3 Pro সেটাও ভালো দেখতে ছিল, কিন্তু সেই ফোনটা সফল হয়নি। এই ফোনটা দেখতে ভালো, কিন্তু আমি আশা করছি তারপরও এই ফোনটা সফল হবে। তার কারণ এই ফোনটার যে ডিজাইনটা রয়েছে, ব্যাক সাইডে প্লাস্টিক হওয়া সত্ত্বেও দেখে প্লাস্টিক মনে হচ্ছে না, একদম ম্যাট ফিনিশ আছে। তার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, ডিজে ফিলিং, একটা কুল ডুড টাইপের ব্যাপার রয়েছে। ছোট ছোট পার্টিকেল আপনি হাত দিয়েই ফিল করতে পারবেন এবং দেখে সত্যি অসাধারণ লাগছে। তবে সেটা শুধু ম্যাট ফিনিশের জন্য নয়, এই যে ক্যামেরা বাম্পটা আছে তার উপর একটা বড় করে কালো রঙের পট্টি দিয়ে সেখানে পোকো ব্র্যান্ডিং করা হয়েছে। যে কেউ বলবে এটা দেখতে বাজে লাগার কথা ছিল, কিন্তু পোকো ডিজাইনটাকে এত সুন্দর করে করেছে, মনে হবে যে হ্যাঁ, এটা একটা ফ্রেশ ডিজাইন। যারা একটু ফাঙ্কি টাইপের লুক পছন্দ করে তাদের এটা পছন্দ হতে বাধ্য। সেই রেডমি নোট 11 এর ক্যামেরা বাম্পকেও যে এত সুন্দর করে সাজানো যায়, এটা এই ফোনটা না দেখলে বোঝা যেত না। পোকো কিরম ছোট ছোট ব্যাপারে এবার নজর দেওয়ার চেষ্টা করেছে, আপনাকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এই যে চারিদিকে ফ্রেমটা দেখছেন, প্লাস্টিকের ফ্রেম, কিন্তু আমরা সাধারণত প্লাস্টিকের ফ্রেমে দেখি বিভিন্ন রকম কালার থাকে, কালো থাকে, গ্রে কালার থাকে। এখানে কিন্তু ব্যাক প্যানেলে যে কালার আছে, ফ্রেমটাতেও সেই কালারই দেখতে পাচ্ছি, যার ফলে এটা একদম পুরোটা একটা ইউনিবডি ডিজাইন, এরকম একটা ফিল আসছে। অবশ্যই সব মিলিয়ে টোটালি লুকস আর ডিজাইনের দিক দিয়ে এই ফোনটাকে আমি পুরো মার্কস দিতে চাই। কমফোর্টের দিক দিয়ে এই ফোনটাকে আমি খুব একটা পিছিয়ে রাখতে চাই না। বেশ হালকা হয়ে গেছে, অনেক পাতলাও লাগছে ফোনটা দেখতে। আসলে ফোনের ব্যাক প্যানেলটাকে একটু কার্ভ করে দেওয়া হয়েছে, যার ফলে হাতে গ্রিপ পেতে সমস্যা হচ্ছে না। মাত্র 195 গ্রাম ওজন, মাসল বাড়াতে পারবেন না এই ফোনটা ইউজ করে। ওকে, ডিসপ্লে এখানে 6.6 ইঞ্চি 90 হার্টজের ফুল HD প্লাস একটা IPS LCD প্যানেল দেওয়া হয়েছে। এই ফোনটাতে যেরকম অ্যামোলেড ডিসপ্লে নেই, তেমনি এই ফোনে কিন্তু তার বদলে 5G দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো 4G ফোনের সাথে এই ফোনটার কোনো কম্প্যারিজন হতেই পারে না। এটার কম্প্যারিজন হওয়া উচিত কোনো 5G ফোনের সাথে। মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসর রয়েছে, 7খানা 5G ব্যান্ডেড সাপোর্ট দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি 2 বছরের বেশি যদি এই ফোনটা ইউজ করতে চান, তাহলে সেটা করা যাবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে যদি পোকো আপডেট ঠিকঠাক দেয়। ডিসপ্লের মাঝখানে একটা ছোট্ট পাঞ্চ হোল আছে, ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো, পাঞ্চি কালার দিচ্ছে এবং কন্ট্রাস্ট রেশিও যেটা, সেটাও বেশ ভালো আছে। কালোটাকে ডিপ কালোই মনে হচ্ছে, দেখতে ভালো লাগছে, আই প্লিজিং ডিসপ্লে এটা। এবং সানলাইটে নিয়ে গেলেও সেক্ষেত্রে যে সমস্যা হতে পারে বলে আমরা ভয় পাই, সেটাও হচ্ছে না। ব্রাইটনেস যথেষ্ট ভালো। হ্যাঁ, চিন একটু বড়, কিন্তু এটা মেনে নিতেই হবে, কারণ এই ফোনটার দামটার দিকে তো খেয়াল রাখতে হবে। দামের ব্যাপারে একটু বাদে আসছি, বাদ বাকি কথাগুলো বলি। এই ফোনটাতে সবকিছু হালকা করে দেওয়া হয়েছে, পাতলা করে দেওয়া হয়েছে, তার মানে ব্যাটারিও তো কমিয়ে দেওয়া হবে নাকি? এর আগে যখন পোকো X3-তে বড় ব্যাটারি ছিল, তখন সবাই বলতো যে এত বড় ব্যাটারি তো তাই জন্য ফোনটা এত মোটা হয়ে গেছে, এত বড় ব্যাটারি তো তাই জন্য ফোনটা এত ভারী হয়ে গেছে। কিন্তু পোকো এবার ফোন হালকা রাখা সত্ত্বেও, পাতলা রাখা সত্ত্বেও 5000 mAh ব্যাটারি দিয়েছে। এটা ম্যানেজ করা যায়। তার সাথে দিয়েছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জিং স্পিড তো ঠিকঠাকই আছে এবং ব্যাটারি ব্যাকআপ নিয়েও খুব একটা অভিযোগ নেই, কারণ এখানে প্রসেসর ভালো রয়েছে। তো এই যে বারবার প্রসেসরের কথা বলছি, মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসর। এই প্রসেসরটা আমরা এর আগে বহু ফোনে দেখেছি, আর অনেক ফোনে যখন কোনো প্রসেসর থাকে তখন সেটা একটা ফোনের জন্য ভালো হয়, কারণ যখন একটা প্রসেসর দিয়ে অনেক ফোন আসে, ডেভেলপাররা বাধ্য হয় সেই প্রসেসর অনুযায়ী গেমগুলোকে অপটিমাইজ করতে, যার ফলে ইউজারদের সুবিধা হয়। আপনি যখন মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসর দিয়ে এই ফোনটা ইউজ করবেন, আশা করা যাচ্ছে পোকো যদি আপডেটে কিছু গোলমাল না করে, তাহলে এই সফটওয়্যারটা আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দেবে আগামী ভবিষ্যতে দীর্ঘদিন ধরে। আমরা গেম প্লে করার সময় PUBG নিয়ে টেস্ট করলাম, দেখলাম 40 FPS এ গেম প্লে করা যাচ্ছে এবং টুকটাক যেগুলো ল্যাগ স্টার্টার, সেগুলো এই প্রাইস সেগমেন্টের একটা ফোনে থাকাটাই স্বাভাবিক। খুব কমই আছে, কিন্তু আছে।
তবে গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো দিয়েছে পোকোর এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে আমার খুব একটা অভিযোগ করার মতো কিছু নেই। দীর্ঘক্ষণ গেম প্লে করলে বা ক্যামেরা অন করে রাখলে ফোনের এই জায়গাটা জাস্ট ক্যামেরার নিচে এখানে কোথাও প্রসেসরটা আছে সেই জায়গাটা ঈষৎ গরম হচ্ছে। এটা হিটিং ইস্যু বলবো না, কিন্তু সামান্য গরম হচ্ছে। সেরা প্রসেসর দেওয়া ফোন তাতে যদি অপটিমাইজেশন ভালো না থাকে, সফটওয়্যার খারাপ থাকে, তাহলে সব বরবাদ হয়ে যায়। এর আগে আমরা বেশ কিছু ফোনে এই উদাহরণ দেখেছি। এই ফোনটাতে সফটওয়্যারের ক্ষেত্রে পোকো লঞ্চার দেওয়া হয়েছে MIUI 12.5 এর ওপর, কিন্তু এই পোকো লঞ্চারটা বা এই MIUIটা পোকোর জন্য স্পেশালি বানানো হয়েছে। দামি ফোনের পোকো লঞ্চারে সব রকম ফিচার টিচার থাকে, কিন্তু কম দামি ফোনের এই পোকো লঞ্চারে এবং MIUI 12.5-এ বেশ কিছু ফিচার কমিয়ে দেওয়া হয়েছে। যেমন ক্যামেরার ক্ষেত্রে আপনি ধরুন এখানে ভ্লগ মোডটা নেই, যেমন ধরুন এখানে স্কাই রিপ্লেস করার অপশান নেই, এখানে ডুয়েল ভিডিও মোড নেই। তো এইরকম ছোট ছোট কিছু জায়গা কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশন এত কমিয়ে দেওয়া হয়েছে যেটা আপনি নোটিস করতে পারবেন। এবার তাহলে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে একটু বলে নিই। প্রথমেই বলবো শাওমির আলুর কথা। হ্যাঁ, আপনাদের বলেছিলাম না, যেরকম সব তরকারিতে আলু থাকে বাঙালিদের, তেমনি শাওমির প্রতিটা ফোনে IR ব্লাস্টার থাকে। ফোনকে রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করা যায়। শাওমির ফোন এবং সেটাতে IR ব্লাস্টার নেই, এটা ভাবাই যায় না। কল করতে গিয়ে সমস্যা হয়নি, নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো রকম আমি ইস্যু পাইনি। এই ফোনটার হেপটিক ফিডব্যাক সেটাও আমার খুব ভালো লেগেছে। এই যে টাইপ করতে গেলে টকটক করে আওয়াজ হয়, ক্যামেরাতে বিভিন্ন রকম সেটিংস চেঞ্জ করতে গেলে একটু কেঁপে ওঠে ফোনটা, এই ব্যাপারটা শাওমি এখানে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে। প্রিমিয়াম ফোনের যেসব ফিচারগুলো থাকে ইদানিং সেগুলো দেখছি শাওমি বাজেট ফোনের মধ্যে আনার চেষ্টা করছে। এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটা খুব ভালোভাবে কাজ করেছে, এবং ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। সাউন্ড কোয়ালিটি কেমন আপনারাই দেখে নিন। এখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, অর্থাৎ আপনি দুটো সিম কার্ড একই সাথে ইউজ করতে পারবেন, অথবা একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, LPDDR4X র্যাম আছে। এইসব নিরস স্পেসিফিকেশনস আমারও বলতে ভালো লাগে না, আপনাদেরও মনে হয় শুনতে ভালো লাগে না। তাহলে চলুন সরাসরি একদম ক্যামেরা ডিপার্টমেন্টে আমরা ঝাঁপিয়ে পড়ি, কারণ পোকোর ফোন সেখানে শুধু গেমিং করলে তো হবে না, ক্যামেরাটা তো আমাদের দরকার। এখানে ক্যামেরা বামটা দেখলেই মনে হবে যে হ্যাঁ, অনেক কিছু দেওয়া হয়েছে, প্রচুর ক্যামেরা ঠুসে ঠুসে দেওয়া হয়েছে, বড় বড় সব লেন্স, বড় বড় সব ক্যামেরা, DSLR এর মতো এক্ষুনি লেন্সটা বেরিয়ে না চলে আসে। কিন্তু এখানে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে মাত্র। আমরা যেটা এতদিন বলে আসছিলাম 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স চাই না, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর চাই না, এবং সেটাই সব থেকে পজিটিভ ব্যাপার যে এখানে অকারণে বেশি ক্যামেরা দিয়ে ফোনের দাম বাড়ানো হয়নি। হয়তো আর দুটো ক্যামেরা এক্সট্রা দিয়ে দিতে পারতো, ফোন আর একটু বিক্রি বেশি হতো, তার বদলে হয়তো দেখা যেত এখানে 3.5mm হেডফোন যে একটা সরিয়ে নিয়েছে, IR ব্লাস্টার দেয়নি, অথবা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয়নি। তো এই জায়গাতে পোকো যে একটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে বেশ ভালো ছবি উঠেছে, যেরকম শাওমির ছবির অ্যালগোরিদম হয় একদমই সেরকম। কন্ট্রাস্টি ছবি, বেশ ন্যাচারাল কালার আছে, দেখে আই প্লিজিং লাগছে, ভালো লাগছে। আপনি সোশ্যাল মিডিয়াতে টুকটাক পোস্ট করতে পারবেন, এডিট করতে পারবেন সহজে, এবং সবথেকে বড় কথা এখানে পোর্ট্রেট মোডটা আমার ভীষণই ভালো লেগেছে। এজ ডিটেকশন অসাধারণ করেছে। কোনো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়নি, তা সত্ত্বেও এত ভালো পোর্ট্রেট যদি তোলা যায় তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন সেই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের কতটা প্রয়োজন আছে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, যে লেন্সটা দিয়ে আমরা ঠিকঠাক ছবি তুলেছি। একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যতটা তার আউটপুট দেওয়ার কথা সেরকমই দিয়েছে। ক্যামেরাতে দুটো লেন্সেই ভালো ছবি উঠলেও ডিটেলস ঠিকঠাক আছে মনে হলেও যদি ছবি আপনি জুম করে দেখেন তাহলে হয়তো মনে হতে পারে যে একটু ওভার প্রসেসড ছবি। তবু আমি বলবো যে এই দামের পক্ষে সব মিলিয়ে ক্যামেরা সেটআপ বেশ ভালো দিয়েছে। পোকোর ফোনে সবসময় স্পেশালিটি থাকে, তারা এই দামে যা কিছু দেয় সেটা অন্য কোনো কোম্পানি দিতে পারে না। এখানে যে 5G দেওয়া হয়েছে সেখানে 7খানা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে আপনি 1-2 বছর বাদে এই ফোনটা ইউজ করতে পারবেন। এই ফোনটাতে ভালো ডিসপ্লে রয়েছে, ভালো ক্যামেরা রয়েছে, গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো ফোন, ডিজাইন এবং লুকস ভালো, ফোনটা তো বিক্রি হবেই। একটাই ভয়, শুধু পোকো আগামী দিনে সফটওয়্যারে কি করবে। কিন্তু পোকোর তরফ থেকে বলা হয়েছে তারা এবার MIUI 13 2-3 মাসের মধ্যেই এই ফোনটাতে দিয়ে দেবে, এবং এখন অ্যান্ড্রয়েড 11 থাকা সত্ত্বেও তারা বলছে যে অ্যান্ড্রয়েড 12ও তারা খুব শিগগিরই আপডেট দিয়ে দেবে। একটা 5G ফোন হিসাবে এই দামে এই স্পেসিফিকেশনস আর কেউ দিচ্ছে না। তো সব মিলিয়ে এই ফোনটা এখন অবধি আমার দেখে ভালো লেগেছে। ভবিষ্যতে খারাপ কিছু হলে আপনাদের অবশ্যই আমাদের টেক নিউজে জানাবো, আর তার জন্য নিয়মিত টেক নিউজ দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।